বাংলা বলা ভালো, ভারতীয় রাজনীতিতে যে কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব বর্তমান, তিনি তাঁদের অন্যতম। জননেতা নন, তাঁর প্রোফাইলে কখনোই ছিল না কোনো মন্ত্রিত্ব। সক্রিয় রাজনীতিতে প্রায় সাতটা দশক কাটিয়ে দিলেও কখনোই অংশ নেননি সংসদীয় রাজনীতিতে। তিনি কিং নন, কিং মেকার। গাছ লাগাতে পছন্দ করেন, যেভাবে ছোট চারাগাছকে লালন পালন করে বড় করে তুলতে ভালোবাসেন, সেভাবেই যেন মন্ত্রিত্বের গ্ল্যামার ছেড়ে বেছে নিয়েছিলেন সংগঠনকে বড় করা, দৃঢ় করার গুরুদায়িত্ব। ঠিক যেমন সচ্ছল পরিবারের বৈভব ছেড়ে অনায়াসে সমাজ বদলের স্বপ্ন চোখে হাতে তুলে নিয়েছিলেন লাল ঝান্ডা। তাই তো সম্ভ্রান্ত পরিবারের ছেলেটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন ছোট্ট এক চিলতে ঘরে। কয়েকদিন বাদেই ৮৭-তে পড়বেন। রাজনীতির ময়দানের এই মহিরুহ এখনও নিজের ধুতি পাঞ্জাবি কাচেন নিজের হাতে, স্বল্পাহারী, অথচ সমাজতন্ত্র কায়েম করার খিদে এখনও রয়েছে পেটে, মনে। তার সঙ্গেই ছোট্ট এক সফর করব আমরা। ৩৪ বছরের যে দীর্ঘ বাম শাসন, তার সাফল্যের পিছনে পরোক্ষ অবদান অনেকখানি রয়েছে তাঁর। আবার তিনি গত ১৫ বছর ধরে যুবদের সঙ্গে দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছেন লড়াই। ২০২৬ সালের নির্বাচনের পর যে মহাশূন্যে বিচরণ করার দিন শেষ, মহাশূন্যে বিচরণ করার দিন শেষ, মহাশূন্যে বিচরণ করবেন। রাজ্যের প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই দেখেছেন। আপনাকে যদি ক্রমতালিকা করা হয় পারফরমেন্সের নিরিখে, প্রথম ৫ আপনি কিভাবে সাজাবেন? উন্নয়ন রাস্তায় খাড়া হয়ে আছে, খাড়া হয়ে দাঁড়াই আছে উন্নয়ন। এতদিন এরা যেটা বলতো, এটা ওদের সাজানো খেলা, বোধহয় কিছু বটে। তব তো ये मालूम होता है जो डाल में कुछ काला है। এই ভোটার তালিকায় মানে তৃণমূল কংগ্রেস গ্যালন গ্যালন জল ঢুকিয়ে রেখেছে, অনুপ্রবেশকারী লক্ষ লক্ষ, তাদেরকে বাদ দেওয়া হবে। তো তারা যদি বাদ যায় তাহলে তো বিমানবাবু আপনাদেরও সুবিধে। কারা করেছে? রাজ্য সরকারের অফিসাররা করেছে, না মানে অন্য কোনোভাবে হয়েছে? এগুলো দেখা উচিত। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, আমি এসআইআর করতে দিব না, আমার ডেড বডির ওপর দিয়ে এসআইআর হইব। তামান্নার মা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তাহলে অভয়ার মাকে নিয়ে আপত্তি নেই। আমার কাছে তামান্নার ছবি আছে, আমি রেখে দিয়েছি ছবিটা, মানে ভাবতে পারি না। অদ্ভুত চলে গেল, কি করা যাবে। আমাদের সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমানবাবু, সংবাদ প্রতিদিন.in-এ আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, সাম্প্রতিক সময়ে সাংবাদিক সম্মেলন হোক, পথে ঘাটে যেখানেই হোক না কেন, বারবার দৃপ্ত কণ্ঠে আপনাকে বলতে শোনা গেছে যে এবার আর আপনারা মহাশূন্যে আটকে থাকবেন না। এই যে আপনার আত্মবিশ্বাস, এর রসায়নটা কি? দেখুন, একটা প্রশ্ন অভিজ্ঞতায় বলে, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। ২০১১ সালে যে পরিবেশ পরিস্থিতি গড়ে উঠেছিল নির্বাচন উত্তর পরিবেশে, তখন একটা কথা সরকারি দলের পক্ষ থেকে বলা হতো যে বদলা নয়, বদল চাই। ফল প্রকাশের পর যখন সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো বর্তমান শাসক দল, সঙ্গে সঙ্গে সেদিন রাত্রিবেলা বাড়িতে ফেরা হলো না পূর্ণিমা ঘোড়ই তিনি কাটোয়া যাবেন বর্ধমান থেকে, কিন্তু সেখানেই তার লাশ পড়ে রইল। এরপরে ঘটনা ঘটলো গড়বেতাতে, তারপর বিভিন্ন এলাকায় মানুষের উপর অত্যাচার নেমে আসলো। ২১ সালে যেটা ঘটলো, মানুষের মধ্যে যেভাবেতে টিএমসি
এবং বিজেপি বাইনারি তৈরি করেছিল, তার শিকার হয়ে গেল অনেক মানুষ। আমাদের পার্টির অনুগামী মানুষের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকরা এবং আমাদের সাধারণভাবে সমর্থন করে, সবসময় করে না, এরকম লোকজনের একটা সমষ্টি তৈরি করে প্রচার শুরু হয়ে গেল সর্বত্র। ওদের ভোট দিয়ে তো লাভ নেই, ওরা জিতবে না, তাই তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দাও। এটা যে ঘটেনি তা আমি বলবো না, ঘটেছে। যখন যার শাস্তি পাওয়া উচিত শাস্তি পাচ্ছে না, এবং শাস্তি পাক, সেটা তৃণমূল কংগ্রেসের নেতা হলে পরেও শাস্তি পাক, সেটা বিজেপির পক্ষ থেকে চাইছে না। কোটি কোটি টাকা লুট হয়ে গেল শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে। টাকার পাহাড়, এত টাকা তো আমি একসঙ্গে কখনো দেখিও নি। জমে গেল, টাকার পাহাড় হয়ে গেল। আবার তারপর সোনাদানা, গয়না ইত্যাদি ইত্যাদি। এই যে পরস্পর বোঝাপড়ার ভিত্তিতে কথা বলা, রাজনীতি করা, এই যে অতি সম্প্রতি যেই সভাগুলো হচ্ছে, মানে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী যে সভাগুলো করছেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী যে সভাগুলো করছেন, অথবা যে সভাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, বা রাজ্যের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করছেন, একটা জিনিস পরিষ্কার হচ্ছে, পরস্পরকে দোষারোপ সব ক্ষেত্রে না করলেও যে দোষারোপের ব্যাপারটা, পরস্পরকে করার ব্যাপারটা সব সময় সব সভাতেই কিছু থাকছে। এক। দুই, রাজনীতির কোনো বালাই নেই, রাজনীতির বালাই নেই। আমি রাজনীতি বালাই নেই বলছি কেন? আমি নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, তাতে রাজনৈতিক দিক থেকে ওইটুকু বলা চলে যে তিনি বলেছেন উন্নয়ন করবেন এবং দেশের মানুষের, দেশের মান ইজ্জতটা আরও সারা বিশ্বে আরও ঊর্ধ্বে তুলে ধরবেন। এটা যদি রাজনীতির কথা হয়, রাজনীতি। বাকি কথা তো সব অরাজনৈতিক। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরও কিছু কথা রাজনীতিক, বেশিরভাগ কথা অরাজনৈতিক। মুখ্যমন্ত্রীর কথাও একই রকম, মানে এই করেছে, উন্নয়ন করেছে, উন্নয়ন ইজ ইকুয়াল টু টিএমসি, অর্থাৎ উন্নয়ন, টিএমসি ছাড়া আর কেউ কিছু উন্নয়ন কিছু করেনি। উন্নয়ন করেছে, উন্নয়ন রাস্তায় খাড়া হয়ে আছে, খাড়া হয়ে দাঁড়াই আছে, উন্নয়ন, এরকম কথা বলছে। তাই বাংলাকে বাঁচাতে এখন তৃণমূল এবং বিজেপি উভয়কে পরাস্ত করতে হবে। এই স্লোগানটা ধীরে ধীরে মানুষের কাছে, একটা অংশের মানুষের কাছে, মানে সব মানুষের কাছে বলতে পারি না, একটা অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, যা ঠিক আগের নির্বাচনগুলোতে হয়নি। এরই ভিত্তিতে আমার বক্তব্য হচ্ছে যে মহাশূন্যে বিচরণ করার দিন শেষ। একটা গত কয়েক বছর ধরেই যেটা দেখা গেছে, বিশেষ করে সমাজ মাধ্যমে আপনাদের সমর্থক, আপনাদের কর্মী, এদের উপস্থিতি একটা মানে তাক লাগানোর মতো। আবার শুধু যে নেটে তাই নয়, মাঠেও দেখা গিয়েছে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার্স, তারা নিজেদের প্রাণপাত করে মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাই প্রশংসা করছে, কিন্তু তবু সেই প্রশংসা, সেই বাহবা, এগুলো ভোট বাক্সে কনভার্ট হচ্ছে না। এটা কেন? মানে এই প্রতিফলনটা দেখা না যাওয়ার কারণ কি, এবং কিভাবেই বা সেটা সম্ভব? আমার মনে হয় অতীতে যা যা হয়েছে তার কিছু ব্যতিক্রমী ঘটনা এবার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ঘটবে। গত বছর যে ঘটনা ঘটেছিল আর.জি. করকে ঘিরে, সেই আন্দোলনের মধ্য দিয়ে
একটা সাধারণভাবে নাগরিকদের আন্দোলন হিসেবে গড়ে উঠল। গণ আন্দোলনের বিকাশের ক্ষেত্রে যেন আটকে দেওয়ার কর্মসূচি আর আটকে দেওয়ার পাল্টা যে কর্মসূচি সেটা ভাঙতে শুরু করলো। আমরা যত মানুষের কাছে বৈঠকিতে বলতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি এটা জন্মদাতা কে, এটা জন্মদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তৃণমূল কংগ্রেস তার জন্মদাতা কে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই চেয়েছে এই দুটো দল তৈরি করে একটাকে একটু বামপন্থী ক্যারেক্টারে তৈরি করো, আরেকটাকে একটু বামপন্থী নয় একটু উগ্রভাবে চলবে অর্থাৎ বিজেপি, এইভাবে তৈরি করো যাতে মানুষের মধ্যে মনে হয় এই দুটো পার্টি আছে। আর মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, তারা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করছে না। আরেকটা ঘটনা প্রমাণ করে দিয়েছে, যখনই বেকার ভাতার কথাটা বলল আর বেকারদের বেকার ভাতা পরিবারের একজনকে দেওয়া হবে এটা ঘোষণা করা হলো, নাম লেখাতে শুরু করলো। নাম লেখাতে লেখাতে 1 কোটি নাম হয়ে গেল, 1 কোটি ছাড়িয়ে গেছে। তার মানে আমাদের রাজ্যে 1 কোটির ওপরে মানুষ তারা প্রথাবদ্ধভাবে কর্মতে যুক্ত নেই, বেকার। ফলে আর যারা নাকি সাকার বেকার নয়, তারও সবাই যে নির্দিষ্ট বেতনে চাকরি করছেন তা না। এই পরিবেশটা একটা যুব সমাজের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে একটা আলোড়ন তৈরি করে দিয়েছে। তাহলে এত বেকার। ফলে সামগ্রিকভাবে স্থানীয় আন্দোলন লড়াই এবং জমায়েতে মানুষের অংশগ্রহণ সব কিছু মিলিয়ে দেখে এবং বিজেপি তৃণমূল তারা যে একে অপরের বিরুদ্ধে কথা বলছে তাতে কোনো রাজনীতি নেই, এই সামগ্রিক বিষয়টা উপলব্ধির মধ্যে এনে একটু রাজনৈতিকগতভাবে চিন্তাভাবনা করেন মানুষ, সব জায়গাতেই আছে। তারা উপলব্ধি করছেন যে না, এতদিন এরা যেটা বলতো এটা ওদের সাজানো খেলা, বোধহয় কিছু বটে। এটা সামগ্রিকভাবে না আসলেও কিছু লোক বলছে কিছু বটে। তাই যদি হয় তাহলে পর মানুষের মধ্যে অংশগ্রহণটাও বাড়ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই আজকে আন্দোলন সংগ্রামের প্রশ্ন যে ভাষার ভিত্তিতে, ভাষার ব্যাপারেতে ভাষার ভিত্তিতে মানুষকে বার করে দেওয়া অন্য রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বললে, আবার ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, সেই ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্ম পালন করবেন। রাষ্ট্রের কোনো ধর্ম নেই অথচ রাষ্ট্র তার মানে রাষ্ট্রের করদাতাদের পয়সায় মন্দির তৈরি হচ্ছে এবং সেটা যে উভয় দলের পক্ষ থেকেই এই ব্যাপারেতে সহযোগিতা এবং প্রচ্ছন্ন একটা সমর্থন রয়েছে, এটা বুঝতে পারছে। এই সামগ্রিক বিচারে বাংলাকে বাঁচাতে প্রতি ঘরে একজন বেকারের চাকুরির নিশ্চয়তা দিতে বামফ্রন্ট সরকার একটা ইশতেহার প্রকাশ করেছে এবং সেই বক্তব্য অনেকে সমর্থন করছেন। বামপন্থীদের দিকে আগের থেকে ঝুঁকছে, সবটা বিচার করেই একথা বলা যায় বামেরা আর 2026 সালের নির্বাচনের পর মহাশূন্যে বিচরণ করবেন। নির্বাচনের আগে মানে সপ্তম বামফ্রন্ট সরকার যতদিন ছিল 2011 সাল পর্যন্ত, এই যে সিপিআইএম এর রিসার্চ রিপোর্ট, আপনাদের হোমওয়ার্ক, এই আস্ত যে মেকানিজমটা ছিল, এই মেকানিজমগুলো নিয়েই হয়তো বিশ্ববিদ্যালয়গুলোতে
রিসার্চ কন্টেন্ট হয়ে যেতে পারে। তো তার কিছু নিশ্চয়ই এখনও অবশিষ্ট রয়েছে। তো এই আপনার গ্রাসরুট লেভেল থেকে আপনার কাছে যে রিপোর্ট আসছে, এবং আপনিও বারবার করে যেটা বলছেন যে এবার আর আপনারা মহাশূন্যে অবস্থান করবেন না, তো এবারের বিধানসভায় মেহনতি মানুষের কতজন প্রতিনিধিকে দেখা যাবে বলে আপনার? এটা এখন বলার সময় আসেনি, যেটা বলার সময় এখন আসেনি সেটা আমি বলি কি করে, বলা উচিত না। এটা এখনো অ্যাসেসমেন্টের সময়টা আসেনি। আমার কথা ছেড়ে দিন, আমি জানি যারা গবেষণা করছে, যারা বিভিন্ন কোম্পানির হয়ে কাজকর্ম করছে, তারা এখনো বলতে পারছে না কি হবে। তারা বলছে আর একটু অপেক্ষা করতে হবে, কারণ অবস্থার পরিবর্তন লক্ষিত হচ্ছে। আমার মনে হয় প্রথম পর্বের নির্বাচন হয়ে যাওয়ার সময়তে একটা কিছু বেরোবে, আর দ্বিতীয় পর্বের নির্বাচনের আগেই হয়তো বোঝা যাবে, এখনই বোঝা যাচ্ছে না। ৩৯ বছর শাসন করার পর কোনো দুঃস্বপ্নে কোনোদিন ভেবেছিলেন যে এভাবে শূন্য হয়ে যেতে হবে? কখনো ভাবা তো হয়নি। শূন্য থেকেই শুরুটা হয়। আমরা যখন 1946 সালে কমরেড রূপনারায়ণ রায়, কমরেড রতনলাল ব্রাহ্মণ, কমরেড জ্যোতি বসু তিনজন জেতার আগে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় আমাদের প্রতিনিধি ছিল না, তো তারপর আমাদের প্রতিনিধি ধারাবাহিকভাবে ছিল। কম হতে পারে, সংখ্যায় বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু ছিল। শূন্য কোনোদিন ছিল না। তাই শূন্য হয়ে গেছে, এটা শুনতে তো ভালো লাগে না, ভালো লাগার কথাও না। যেই মুহূর্তে আপনারা একটু একটু করে শক্তিশালী হচ্ছেন, সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিজেপির তরফ থেকে আপনাদের গায়ে অদ্ভুতভাবে ভোট কাটুয়ার আখ্যা লাগিয়ে দেওয়া হচ্ছে। এসব বাজে কথা। আমরা কারোর ভোট কাটুয়া না। আমাদের যারা সমর্থন করে তারা বামপন্থাকেই সমর্থন করে। বামপন্থাকে সমর্থন করে বলেই আমাদের প্রার্থীদের পক্ষে তারা ভোট দেয়। কমিউনিস্টদের পছন্দ করে বলেই যে কমিউনিস্টরা মানে গত কোভিডের সময়তে জীবন বিপন্ন করে রেড ভলেন্টিয়ারের কাজ করেছে, এটা মানুষ দেখেছে। কাঁধে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে দিয়ে এসছে, ওষুধ পৌঁছে দিয়ে এসছে, বলে মানুষ দেখেছে। ধর্ম বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবেন, ধর্মস্থানে যাবেন, তাতে আপত্তি করার কি আছে? তা কিন্তু ধর্ম আর রাজনীতি যদি মিলেমিশে যায় তাহলে সর্বনাশ হয়। সেই সর্বনাশের পথেই আমরা হাঁটতে চাইছি, বলে সংঘাত হয়। সেটার থেকে মানুষকে বাঁচানো উচিত এবং এই অপশক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা উচিত, যে মহাশূন্যে বিচরণ করার দিন শেষ। বর্তমান যে রাজনীতি, এখানে কোথাও যেন একটা সৌজন্যের অভাব দেখা যায়। প্রত্যেকটা দলই একে অন্যের বিরুদ্ধে, সেটা রাজনৈতিক আক্রমণ থেকে সরে গিয়ে ব্যক্তিগত কখনো কখনো কদর্য আক্রমণ হয়ে যায়। আবার উল্টো ছবিটাও দেখেছি আমরা, যেমন এই রাজ্যপালের দায়িত্বভার অনুষ্ঠানে আপনাকে মুখ্যমন্ত্রীর যে সৌজন্য করা, চেয়ার এগিয়ে দেওয়া বা আপনার গাড়িকে যাওয়ার রাস্তা করে দেওয়া। কয়েকদিন আগে বেলেঘাটাতে পোস্টার নিয়ে কুণাল ঘোষ, তিনি গিয়ে তার পোস্টার খুলে দিয়ে, মানে বাম প্রার্থীর ওপরে তখন তার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল, তিনি নিজে সেটা ছিনে দিয়েছিলেন। এই যে মানে সৌজন্যের দৃশ্য খুব কমে আসা, এইগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং আপনার যারা দলমত নির্বিশেষে যারা রাজনীতি করছেন, নেতা থেকে কর্মী, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? ব্যাপার হচ্ছে সমাজটাকে সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে সমাজের স্বাভাবিক নিয়মকানুনগুলো যাতে অব্যাহত থাকে, মানুষকে মানুষ হিসেবে বিচার করার মতো শক্তি রাখে, তাহলে পর উচিত হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বিরোধ আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে থাকবে, কিন্তু ব্যক্তিগত যে সৌজন্যবোধ সেটা তার সঙ্গে জিম্মা চলে যাওয়া উচিত না। আপনি সেলফি তোলাটা ঠিক পছন্দ করেন না, বর্তমান প্রজন্মের যেটা একটা বেশ অভ্যেস। অনেকে আবার এই সেলফি তোলাটাকে মানে বলে ব্যাখ্যা করে যেটা আত্মপ্রচার, আত্মকেন্দ্রিক হয়ে থাকা এসি। কিন্তু আপনার দলে এখন মানে বেশ কিছু
নেতাদেরও দেখা যায় তারা দলের থেকে বেশি আত্মপ্রচার করতে ব্যস্ত। এটা আমার জানা নেই, সব বিষয়ে তো আমার জানা নেই, কিন্তু আমি এটা মনে করি আত্মপ্রচার কারোরই করা উচিত না, কারণ সেটা মানুষ ভালো চোখে দেখে না। আর সেলফি টেলফির ব্যাপারেতে আমার মনে হয় সেলফ সেন্টার মেন্টাল গেট আপ থেকে সেলফির প্রশ্নটা আসে, আর আসে যারা নাকি মানে এক্সট্রা অর্ডিনারি এবং কি আজকাল যেটা বলে যে সেলিব্রিটি। সেলিব্রিটি। আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না, আর আমি মনে করি না যে অনেক কিছু করে ফেলেছি। আমি যেটুকু করার চেষ্টা করেছি সেই কাজটার মধ্যে আমি যুক্ত থেকেছি, অনেক কিছু আমি করিনি। ফলে আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, আমাকে নিয়ে সেলফি কেন, আর এই সেলফ সেন্টার মেন্টাল গেট আপ কেন? ছবি তুলতে তো আমি আপত্তি করি না, ছবি তুলতে আমি কখনো আপত্তি করি না, একটা কেন 10টা ছবি তুলুক তাতে আমার আপত্তি নেই। কাজে ওটা আমার ব্যক্তিগত অভিরুচির প্রশ্ন, যেমন ব্যক্তিগত অভিরুচির প্রশ্ন ধুতি পাঞ্জাবি পরা, এটাও তো সবাই তো ধুতি পাঞ্জাবি পরে না। সে আপনি নিজেকে সেলিব্রিটি মনে না করতেই পারেন, কিন্তু যেভাবে আপনাকে প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক প্রার্থী ডেকে নিয়ে যাচ্ছে সেখান থেকেই বোঝা যায়। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে যেটা বললেন নির্বাচন প্রায় এগিয়ে এলো, অথচ এখনো পর্যন্ত রাজ্যের শিল্পনীতি কী হবে, কৃষিনীতি কী হওয়া উচিত, এই নিয়ে কোনো দলই সেরকমভাবে সঠিক মানে দিক নির্দেশ করতে পারছে না। কার্যত কম বেশি এদিক ওদিক সব দলেরই যে ইশতেহার বা প্রতিশ্রুতি তাতে দেখা যাচ্ছে সেই ওই খয়রাতির বিষয়। এই রাজনীতি কতখানি কাম্য? না না, এটা সার্বিক সত্য নয়, সার্বিক সত্য নয়। তার প্রমাণ হচ্ছে আমরা যেটা প্রকাশ করেছি তাতে আমরা বলেছি প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজ। প্রথম 1 নম্বরে আমরা বলেছি 2, প্রত্যেক নিবন্ধিত বেকারকে অন্তত 2টি চাকরির কল দিতে হবে। একটি চাকরি পেল না, আবার সেকেন্ড কল দিতে হবে। তারপর বলেছি গরিব মানুষের জন্য শহরে বছরে 120 দিন, গ্রামে 200 দিন কাজ, 600 টাকা দৈনিক মজুরি। এটা আমরা বলেছি, পজিটিভ কথাই বলেছি। 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, আবার বছর বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি, পিএসসি পরীক্ষা গ্রহণ করা, যেটা করা হয় না। আর আমরা ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, যা এখানে ছিল কিন্তু এখান থেকে চলে গেছে, তারা মানে গুটিয়ে নিয়ে চলে গেছে, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ। ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থান পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক তৈরি, প্রতিটি জেলায় শিল্প তালু। আমরা তো বলেছি, আমরা নেতিবাচক কথা বলিনি, আমরা একদম ইতিবাচক কথা বলেছি। শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম 700 টাকা, 4টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়, সমকাজে সমমজুরি, কর্মরত নারী শ্রমিক কর্মচারীদের জন্য ক্রেশ, তৃতীয় লিঙ্গ ও কুইয়ার শ্রমিকদের সমকাজে সমমজুরি, সামাজিক সুরক্ষা এবং কর্মীর মর্যাদা, এরকম 16টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য করা হবে 1.5 গুণ সয়েন সাপোর্ট করে। 13টা আমরা এই কথা এক নজরে বলতে চেয়েছি, তার আগে ব্যাখ্যা করেছি, এবং তারপর স্লোগান হিসেবে বলতে চেয়েছি বাংলার পুনর্জাগরণ, দুর্নীতি মুক্ত স্বচ্ছ সংবেদনশীল প্রশাসন, প্রাণবন্ত গণতন্ত্র, মন্দির মসজিদ নয় কাজ চাই, নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন, শান্তি শৃঙ্খলা রক্ষায় কঠোর মনোভাব পোষণ করা, মৌলবাদের প্রশ্নে 0 টলারেন্স, লুটেরা ফ্র্যাঞ্চাইজি নয়, তোলাবাজ মুক্ত নতুন বাংলা। বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকাল একটা জিনিস বড় দেখা যাচ্ছে যে প্রার্থীরা জিতে এলে তার কেন্দ্রের জন্য কি করবেন, কি তার পরিকল্পনা, এসবের থেকে তিনি কি খাচ্ছেন, তিনি কি পড়ছেন, এই সব নিয়ে আলোচনা। সাধারণ ভোটারের কি আদৌ এতে কোনো আগ্রহ আছে, নাকি এটা সে সময়ের চাহিদা? এটা সময়ের চাহিদা না, এটাকে
রাজনীতিকে বিরাজনীতিকরণের প্রচেষ্টা। এবং এটা আমার মনে হয় একজন কমেডিয়ান কোনো একটা চ্যানেলে তিনি বলেছিলেন, গ্রামের লোকেরা এখন সব আগে ভাগে রান্না হওয়ার পরই খেয়ে নিচ্ছে, কারণ কারণ এখন সব পার্টি প্রার্থীরা তারা মানুষের একদম মানে কাছের লোক প্রমাণ করার জন্য এসে তারা বসে যাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে, বাড়ির লোক খেতে পারছে না। প্রধানমন্ত্রী সভাতে অনেক সময় বলছেন, দিদি, ও দিদি, দিদি বলে কিছু কথা বলছেন। হ্যাঁ, আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, এই মোটা ভাই এসে সব করে দিল। একটা লোকের তো নাম আছে, যিনি দিদি বলছেন তারও নাম আছে, আর যিনি মোটা ভাই বলছেন যাকে, তারও তো নাম আছে। এগুলো হচ্ছে রাজনীতিটাকে লোয়ার ডাউন করে দেওয়ার লক্ষণ। আপনি ঠিক যে উদাহরণটা দিলেন এর ঠিক উল্টো ছবি আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জি প্রচারে গিয়ে। মীনাক্ষীকে এক ক্লাবে এক ভদ্রলোক জোর করিয়ে ক্যারাম খেলাবেন এবং তিনি বলছেন, না দাদা, যেটা আমি পারি না সেটা আমি করবো না, রাজনীতি এত ঠুনকো বিষয় নয়, এটা অনেক সিরিয়াস ইস্যু। সম্প্রতি কালীগঞ্জে গিয়েছিলাম, আপনাদের যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল, আপনি যাকে শহীদের মা বলেছিলেন, সেই তামান্নার মা আপনার, সেলিমদা, মীনাক্ষী এদের প্রশংসায় পঞ্চমুখ। তামান্নার মা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তাহলে অভয়ার মাকে নিয়ে আপত্তি কেন? প্রশ্ন হচ্ছে, তামান্নার মা কিন্তু আগে থেকেই রাজনীতি করতেন, আমাদের সঙ্গেই যুক্ত। এখন তামান্নাকে ওরা তো খুন করেছে তামান্নার মা রাজনীতি করার জন্য। এখন সেটা একরকম, কিন্তু অভয়ার মা রাজনীতি করতেন না। তিনি হঠাৎ করে নির্বাচনে দাঁড়ালেন। তামান্নার মাকে আমি যা দেখেছি এরকম মহিলা কম দেখেছি। মানে তার মানে তার মেয়ে অন্তঃপ্রাণ ছিল, এটা ঠিক, কিন্তু সেই মেয়েকে সে হারিয়েছেন। হ্যাঁ, আমার কাছে তামান্নার ছবি আছে, আমি রেখে দিয়েছি ছবিটা। মানে ভাবতে পারি না, ও যে ফুল ভালোবাসতো সেই ফুলের গাছে আমি নিয়ে যেয়ে লাগিয়ে দিয়ে এসছি ওর কবরস্থানের সামনে। মানে ওটা ভাবা যায় না। এটা খুবই ছাত্রী হিসাবে স্কুলেতে খুব ভালোই ছিল, ছবি আঁকতো সুন্দর, সুন্দর ছবি আঁকতো। ওর যেখানে ও যে ঘরে বসে পড়াশোনা করতো, দেওয়াল ঘেরা সব ওরই আঁকা ছবি লাগানো, সব অদ্ভুত চলে গেল, কি করা যাবে। যাই হোক, আমি তার জন্য অভয়ার মাকে আমি তাচ্ছিল্য করছি না, কারণ অভয়ার মা তিনি একজন প্রবীণা মহিলা, তিনি তার নিজের বিশ্বাস অনুযায়ী রাজনীতি করছেন এবং নির্বাচনে দাঁড়িয়েছেন, এটাতে আমার বলার কিছু নেই। কিন্তু তামান্নার মা আর অভয়ার মায়ের নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রগত বিষয় এটা এক না। আপনারা একটা কথা বারবার বলেন যে বাংলাতে আরএসএস বা বিজেপির যে বাড়বাড়ন্ত, এর পিছনে অবদান হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আবার তৃণমূলের তরফ থেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে এখন রাম পরে বাম, এই যে গত দুটো লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের যে একটা চলেছিল স্লোগান, আপনিও কিছু বললেন যে অনেকেই তাতে বাহিত হয়ে গিয়েছিল, তার কারণেই নাকি বিজেপি এই রাজ্যে এত শক্তি বৃদ্ধি করতে পেরেছে। আপনার কি ব্যাখ্যা? এসব বাজে কথা, একেবারে বস্তা পচা বাজে কথা। কারণ বিজেপির মন্ত্রিসভার রেল মন্ত্রী হিসেবে কে ছিলেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। রেল মন্ত্রী হিসেবে তিনি যখন ছিলেন তখন তার বাড়িতে কে এসেছিল? আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার মা তাকে কি খাইয়েছিলেন? মালপোয়া ভাজিয়ে মালপোয়া খাইয়েছিলেন। কে খেয়েছিল? আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাহলে বিজেপির মন্ত্রিসভার সদস্য যিনি ছিলেন তিনি
বিজেপিকে এখানে ডেকে আনেননি, প্রধানমন্ত্রীকে এখানে ডেকে আনেননি। এটা এটা মানে এটা গ্যাজাখোয়ারি কথাও হতে পারে না। যারা গ্যাজা খায় তারা উল্টো পাল্টা বলে, গ্যাজা মানে গাঁজা খায়, যারা গাঁজাখোয়ারি কথাও হতে পারে না। আর সব থেকে বড় কথা, এটা বারবার বলতেন কমরেড জ্যোতি বসু। তিনি বলতেন মমতার সব থেকে বড় দোষ, ও বিজেপিটাকে বাংলায় হাত ধরে নিয়ে এসছে। কথা জ্যোতিবাবু বারবার বলতেন। আর এটা তো সবাই জানে, মানে বামপন্থীদের মানে রাজ্যে দুর্বল করার জন্য তৃণমূল এর জন্ম দিয়েছে বিজেপি, আর বিজেপিকে টেনে এনেছে তৃণমূল বামপন্থীদের শক্তি খর্ব করার জন্য। এ সবাই জানে। বিমানবাবু, এইবারের ইলেকশনে একটা অন্যতম এবং খুব বড় ইস্যু এসআইআর। আপনি এই গোটা যে প্রক্রিয়াটা চলছে, আপনারা নিজেরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, আপনি স্বয়ং গেছিলেন সিইও অফিসে, তিনি দেখা করেননি, রাত ভোর আপনার প্রতিনিধি দল তারা রাজপথে বসেছিল। গোটা প্রক্রিয়াটাকে কিভাবে, মানে কি ব্যাখ্যা করছেন যে এটা সঠিক পদ্ধতি? এসআইআরটা নিয়ে নির্বাচন কমিশন এবং তার যে সিইও দপ্তর এখানে আছে তারা মেস করেছে। তবে এই মেস করার জন্য দায়ী কিন্তু আমাদের রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমি এসআইআর করতে দিব না, আমার ডেড বডির ওপর দিয়ে এসআইআর হইব। কি কথা? কে বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করার কাজ তো এটা অতীতেও হয়েছে। 2002 সালে যে হয়েছে, এখন লোকে রেফারেন্স দিয়ে কথা বলে বলে জানতে পারছে। কারণ 2002 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, কাকপক্ষীও জানতে পারে নাই যে এসআইআর হচ্ছে। এসআইআর হয়েছে। তবে আমি বলবো নির্বাচন কমিশন তাদের দূরদৃষ্টির অভাব এবং সিইও দপ্তর থেকে যে কাজকর্মগুলো দেখাশোনা করার যে কাজ, সেটারও অভাব। একটা মেস করে দিয়েছে, এটা ঠিক হয়নি। মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজটা সঠিকভাবে তদারকি করা এবং দেখার কাজটা হয়নি। আবার এটাও ঠিক যে যেভাবে বাদ দিয়েছে, নাম ডিলিট করেছে, এটাও তো সঠিক না। হ্যাঁ, প্রান্তিক মানুষ, নিঃস্ব গরিব মানুষ, তাদের ডকুমেন্ট রাখার সমস্যা হয়, এটা বুঝতেই পারি, এটা সমস্যা হয়। কোথায় কি রাখবে, একটু জায়গাও তো নেই, জায়গাও নেই, গুরুত্বও বোঝে না অনেকে। আর হ্যাঁ, গুরুত্বও বোঝে না, এটাও আছে। আর কাঁচা বাড়িতে আছে, একটা বন্যায় জল আসলে পরেই তারপর সব তো চলে গেল, কোথাও ভাঙনে তলিয়ে যাচ্ছে, ভেসে ভেসে চলে গেল। যাই হোক, এখন তাদেরটা সমস্যা হতে পারে, কিন্তু বারবার দেখছি পাসপোর্ট আছে তাদেরও মানে ডিলিট হয়েছে। তার মানে তব তো ইয়ে মালুম হতা হয় যে ডাল মে কুছ কালা হয়। এই পদ্ধতির মধ্যে কিছু ত্রুটি আছে। তাহলে কি কারা করেছে? রাজ্য সরকারের অফিসাররা করেছে, না মানে অন্য কোনোভাবে হয়েছে? এগুলো দেখা উচিত। কিছু মানুষের নাম কিন্তু বাদ দিয়েছে, বোঝাই যায় যে বিএলওরাই বাদ দিয়েছে, বোঝাই যায়। এরকম কিছু কাগজে রিপোর্টও বেরিয়েছে, বিএলওরাই বাদ দিয়েছে। এখন কেন বিএলওরা বাদ দিল? কোন গ্রাউন্ডে বাদ দিল? তারাই নিজেরা বাদ দিয়ে দিল। কেন বাদ দিল? এটা জটিলতা তৈরি করার জন্য একটা ইনবিল্ট মেকানিজম তৈরি হয়েছিল রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষ থেকে। বোধহয় এরকম কিছু ঘটনা ঘটেও থাকতে পারে, অনেকেই বলা বলি করছে বিষয়টা নিয়ে। অ্যাডজুডিকেশনে ছিল তার থেকে 27 লক্ষ কত 16,000 বাদ যাওয়া, এটা কখনোই সঠিক বলে মানে সাধারণ যুক্তিতে মনে হয় না বলেই বলছি।
ঠিক না। বিজেপির তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে যে মানে অন্তত শুরুর দিকে হয়েছিল যে এই ভোটার তালিকায় মানে তৃণমূল কংগ্রেস গ্যালন গ্যালন জল ঢুকিয়ে রেখেছে, অনুপ্রবেশকারী লক্ষ লক্ষ, তাদেরকে বাদ দেওয়া হবে। তো তারা যদি বাদ যায় তাহলে তো বিমানবাবু আপনাদেরও সুবিধে। সব মৃত ব্যক্তি ভোট দিত। আচ্ছা, সব মৃত তো সবাই চেনে না, কিন্তু দ্বিজেন মুখার্জি যিনি সবার কাছে একটা পরিচিত নাম, দ্বিজেনবাবু একজন সজ্জন ভদ্রলোক ছিলেন। তা দ্বিজেনবাবু মারা গেলেন, মৃত ব্যক্তি দ্বিজেনবাবু তার ভোটটা দিয়ে আসলো। কে দিল? কেন দিল? এটা তখন দেখা উচিত ছিল যে দ্বিজেন মুখার্জি ডেড, তার ভোটটা দিচ্ছে। নির্বাচনী যারা কর্মী আছে তাদের দেখা উচিত ছিল, ওটা লেখা না থাকতে পারে ডেড, কিন্তু হি ডাইড 3.5 years ব্যাক, তবু তার নামটা কাটা হয়নি। সেটা হচ্ছে আপনি মানে একদম হাতে গোনা কয়েকজন যারা কিনা মানে সক্রিয় রাজনীতিক, যিনি রাজ্যের প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই দেখেছেন। আপনাকে যদি ক্রমতালিকা করা হয় পারফরমেন্সের নিরিখে 1, 2, 3 বা প্রথম 5, আপনি কিভাবে সাজাবেন? প্রথম 5 বলা আমার কাছে খুব মুশকিল হবে। আমি বলতে পারি যে বিধান রায় আর জ্যোতি বসু, এই দুজন মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। বিধান রায় কংগ্রেস দলের নীতি অনুযায়ী যা কাজ করার করেছেন, জ্যোতি বসু সামগ্রিকভাবে প্রান্তিক মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য কাজকর্ম করেছেন, এবং আইন কানুন, নিয়ম নীতি বিধান সবই তারা জানতেন। এই দুজন ছাড়া আমি কাউকে আর হিসাব করতে পারছি না, সিরিয়াল অর্ডার দিতে পারবো না। অল্প বয়সে, তরুণ বয়সে আপনিও যখন বাড়ি ছেড়েছিলেন, আমরাও যখন হয়তো আপনাদের বয়সী ছিলাম, তখন আমাদেরও অনেকেরই বুকে বারুদ ছিল, রক্তে আগুন ঝরতো, আমরা বিপ্লবের স্বপ্ন দেখতাম। হ্যাঁ, তো কচি বয়সে আমরা অনেকেই অনেক কাঁচা স্বপ্নও দেখেছি। আপনি একজন অভিজ্ঞ রাজনৈতিক মহীরুহ, আপনি কি আজকের দিনে দাঁড়িয়েও বিশ্বাস করেন ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব? দেখুন, সমাজ বদলের লড়াই, সমাজতন্ত্রের জন্য লড়াই, এটা আমি মনে করি জাগরুক থাকবে। আমি মরে যাব মানে এই নয় আমাদের দেশ থেকে সমাজ বদলের লড়াইটা বন্ধ হয়ে যাবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইটা তারা আর এগোবে না, এটা সঠিক না। এই লড়াই চলবে যতদিন সমাজ বদলের লড়াইতে সাফল্য না আসে। কথা বলছিলাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। সমাজ বদলের যে স্বপ্ন নিয়ে তিনি লাল ঝান্ডা তুলে নিয়েছিলেন, সেই স্বপ্ন যে এখনও তার চোখে মানে বিদ্যমান, তার প্রমাণ মিলল। তিনি এখনও বিশ্বাস করেন সমাজতন্ত্রের রাস্তায় যে লড়াই সংগ্রাম তা আরও চলবে, আরও দীর্ঘদিন চলবে। একই সঙ্গে দৃপ্ত কণ্ঠে ব্যাখ্যাসহ, শুধু আবেগের বশে নয়, তিনি জানালেন কেন কিভাবে মহাশূন্যের থেকে অবস্থান কাটাতে চলেছে বামফ্রন্ট। যদিও সংখ্যা বললেন না, তবে তিনি প্রত্যেককে নিশ্চিত করলেন আগামী যে বিধানসভা গঠিত হতে চলেছে, সেই বিধানসভার অন্দরে দেখা যাবে মেহনতি মানুষের প্রতিনিধি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।